মশা আর মরে না। আপনি এটা দিয়ে কি মারার চেষ্টা করছেন এত কষ্ট করে? মশা মারার চেষ্টা করছি। আপনি জানেন এই রবিবারেই 12 জন মারা গেছে, আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ আমি জানি, কিন্তু শুধুমাত্র ব্যাট দিয়ে মেরে এটার সমাধান হবে বলে তো মনে হচ্ছে না। আছে আছে, আমার কাছে এই যে ফেব্রিক রোল অন আছে, নেন নেন ইউজ করেন। এটা প্রথমত জামার উপর দিয়ে তো আপু ইউজ করে লাভ নেই। আর আপনি কি এটা এমনি ইউজ করে কোনো সুফল পেয়েছেন? হ্যাঁ, এটা ইউজ করে আমি সুফল পেয়েছি। কিছু সময়ের জন্য মশা দূরে থাকে। রাতের বেলা যখন 12 ঘন্টা 10 ঘন্টার জন্য ঘুমান তখন কোনো সুফল পেয়েছেন? না, তখন পাইনি। তবে এই সুফলটাই জানার জন্য আপনাকে আমি ডেকে এনেছি। তার আগে আপনার সঙ্গে কথা বলার আগে আমি একটু দর্শকদের সঙ্গে কথা বলে নেই। দর্শক, আজকে নিউজ অ্যান্ড নয়েজে রয়েছি আমি রুকাইয়া জহির, এবং আমরা আজকে আলোচনা করব কিভাবে ডেঙ্গি থেকে আমরা মুক্তি পেতে পারি। তার জন্য আমাদের সঙ্গে রয়েছেন, এতক্ষণ নিশ্চয়ই দেখেই ফেলেছেন, ডাক্তার তুনাজ্জিনা শাহরিন। উনি হেলথ রিসার্চ ইনিশিয়েটিভে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছেন এবং উনি একজন পাবলিক হেলথ এক্সপার্ট। হ্যালো আপা। হ্যালো, কেমন আছেন? আমি ভালো আছি এবং আপনাকে পেয়ে ভালো লাগছে, কারণ আমি জানি আপনি আজকে কোনো একটা সমাধান আমাদের দিয়ে যাবেন কিভাবে আমরা এই ডেঙ্গির প্রকোপ থেকে রক্ষা পেতে পারি। এবং তার আগে একটু বলি যে 22 সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে অর্ধেকের বেশি রোগী হাসপাতালে ভর্তি হওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যেই মারা যাচ্ছেন। চলতি বছর এখন পর্যন্ত 179 জনের মৃত্যু হয়েছে, এবং যেটা 21 বছরে সর্বোচ্চ 12 জনের মৃত্যু দেখেছি আমরা 24 ঘন্টায় এই রবিবারে। তো এটা কেন হচ্ছে? এই বছর বর্ষা তো চলে গেছে। ধন্যবাদ রুকাইয়া। আমি প্রথমেই শেষ অংশটা দিয়ে শুরু করি। বর্ষা আসলে চলে যায়নি। আমাদের পুরো বৈশ্বিক পরিবর্তনের ফলে আমাদের দেশের ঋতুগুলো পরিবর্তন হচ্ছে, এবং এই জিনিসটা আমি এখানে এ কারণে হাইলাইট করতে চাচ্ছি। ডেঙ্গু বা এই ধরনের মশাবাহিত অসুখগুলো অনেকটাই নির্ভর করে আমাদের আবহাওয়া, জলবায়ু এগুলোর উপরে। আগের মতো বছরে 6টা ঋতু আসলে আমরা এখন পাই না, বা স্পেসিফিকভাবে 2 মাস করে করেই যে বর্ষা থাকে তাও না। বিশেষ করে এবছর আমরা দেখতে পাচ্ছি বর্ষার সিজনটা অনেক বেশি লম্বা হচ্ছে। সাধারণত আর 15 দিন বা 20 দিন পরে আশ্বিন মাস শুরু হতে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি কন্টিনিউ করছে। যেহেতু আমি আজকে কথা বলতে এসেছি ডেঙ্গুর প্রকোপ এবং এর মহামারী নিয়ে, ডেঙ্গুর বাহক যে মশা সেটার সাথে বৃষ্টির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সাধারণত আমাদের পাবলিক হেলথের ভাষায় এভাবে বলা হয়, যতদিন পর্যন্ত বৃষ্টি হতে থাকবে এই মশার প্রজনন ঋতু ততদিন পর্যন্ত থাকবে। ব্যাপারটা এইটা না, শুধু 2 মাস স্পেসিফিকভাবে তা না। তো এ কারণে এটা বলতে চাচ্ছি, বর্ষাকাল আসলে আমাদের ক্যালেন্ডারে শেষ হলে, বাংলা ক্যালেন্ডারে শেষ হলেও প্রাকৃতিকভাবে আসলে বাংলাদেশের হিসাবে সেটা শেষ হয়নি, এটা এখনও চলমান। যে কারণেই ডেঙ্গুর প্রকোপও চলমান আছে, বাড়ছে, এবং মশার প্রজনন ঋতুও আসলে চলছে। তার মানে কি বৃষ্টি হলেই ডেঙ্গু আমাদের আক্রান্ত করবে? হ্যাঁ, কিছুটা ব্যাপারটা সেরকমই। শুধু ডেঙ্গু না, ডেঙ্গুর সাথে মশাবাহিত অন্যান্য যে অসুখগুলো বা ভাইরাল ফিভারগুলো আমরা পাই, ডেঙ্গু, চিকুনগুনিয়া, সেই প্রত্যেকটাই আসলে নির্ভর করে বৃষ্টির সাথে তাদের প্রজনন ঋতুটা সমানুপাতিক হারে মানে সম্পর্কিত। হাসপাতালে নেওয়ার 24 ঘন্টার মধ্যে মারা যাওয়ার কারণ কি? একদম স্পেসিফিকভাবে যদি আমি শুরু করি, আমাদের রক্তনালী বা ব্লাড ভেসেল যেটা বলি, সেখান থেকে খুব দ্রুত বেগে যখন প্লাজমা লিকেজ হয়, মানে রক্তের পানীয় অংশ সাথে প্লাটিলেট যখন বের হয়ে যায়, তখন হচ্ছে আমরা সার্কুলেটরি ফেইলিওর হয় পুরো শরীরেই। একই সাথে শুধু পানি শূন্যতা না, পানি শূন্যতার সাথে সাথে রক্তনালীগুলো ফ্র্যাজাইল হয়ে যায়, ব্লাড ভেসেল ড্যামেজ হয় এবং অনেক ইন্টারনাল হিমোরেজ হতে থাকে। এবং একই সাথে আমাদের রক্তের পিএইচ ব্যালেন্স মেনটেন করা যায় না। 24 ঘন্টায় মৃত্যুর যে ব্যাপারটা বললেন, এখনও পর্যন্ত যেই রুগীগুলোকে আমরা দেখছি হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি হচ্ছে, তারপরে আমরা সাথে সাথে আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করি, আমরা বলি এবিজি। এবিজিতে দেখা যায় যে পিএইচ লেভেল আইদার অনেক কম নর্মাল পিএইচের থেকে, অথবা খুব বেশি, যেটা আমরা বলতে পারি অ্যাসিডোসিস বা সিভিয়ার বা অ্যালকালোসিস হলেও সিভিয়ার হয়ে যেতে পারে। তো মূলত সেই কারণেই হচ্ছে কি 24 ঘন্টা বুঝতে পারার আগেই আসলে মৃত্যু ঘটে, কারণ ওটা কারেকশন হতেও তো সময় লাগবে। আমাদের টেস্ট রিপোর্ট পেতেও তো অনেক সময় লেগে যায়।
সাধারণত হয়, তবে এখন ইমিডিয়েট কিছু আছে, যেমন ও যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট কিছু হাসপাতালে ব্যবহার করা হয়, তো ওটা দিয়ে অন্তত বোঝা যায় যে এটা ডেঙ্গু কিনা, বা যেরকম ভাইরাল ফিভারের ক্ষেত্রে বোঝা যায়। তবে এটার কিছু লিমিটেশন কি, এটাতে সেরোটাইপ বোঝা যায় না। ডেঙ্গু এই যে মারা যাচ্ছে তার একটা বড় সমস্যা হচ্ছে এটার আসলে 4টা সেরোটাইপ আছে, যেটা অন্য ভাইরাল ফিভারের সাথে ডেঙ্গু ভয়াবহতাকে বৃদ্ধি করে। তো এখন একটা রুগী কোনো কারণে একটা সেরোটাইপের এগেইনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করে আছে, সে জানুক বা না জানুক, কিন্তু সে পরবর্তীতে হয়তো অন্য 3টা সেরোটাইপের কোনোটা দিয়ে ইনফেক্টেড হয়েছে, তার বডিতে আরেক ধরনের অ্যান্টিবডি ডেভেলপ করেছে। এই যে 2 ধরনের অ্যান্টিবডি এবং সাথে এক্সিস্টিং যে অ্যান্টিজেন আছে, বডির নিজস্ব কিছু ইমিউনো সিস্টেম আছে, সব কিছু মিলে একটা কমপ্লেক্স ফর্মুলা ডেভেলপ করে শরীরে। সেটার জন্য তার নিজস্ব অনেক ইমিউন সিস্টেম ভেঙে যায়, ওই ব্লাড ভেসেলের লিকেজের সাথে সাথে এইগুলোও একটা প্রভাব ফেলে বডির ইমিউনো সিস্টেমে, যে কারণে খুব দ্রুত আসলে সাপোর্ট দেওয়া মানে বডিকে সম্ভব হয় না। আচ্ছা, কিন্তু পিসিআর টেস্ট কি সব জায়গায় অ্যাভেলেবেল? হিসাব মতে সব জায়গায় অ্যাভেলেবেল, কিন্তু আসলে যেটা আমরা হিসাবে পাই সবসময় আসলে সেটা ফাংশনিং হয় না। যেরকম আমি উদাহরণ দিয়ে বলতে পারি, সরকার কি করতে পারে, ইনস্ট্রুমেন্ট কিনে দেওয়া পর্যন্ত বা বাজেট অ্যালোকেট করে দেওয়া পর্যন্ত এইটুকু করতে পারি, কিন্তু সেটা আদতে ব্যবহার হচ্ছে কিনা, যারা ব্যবহার করার কথা তারা কি এটা করতে সক্ষম কিনা, তাদের ওই ট্রেনিং আছে কিনা, সেই হিসাবগুলো যদি আমি অ্যানালাইসিস করে বলতে যাই, আসলে প্রপারলি সেটা সম্ভব না। হয়তো মেশিন আছে, মেশিনটা প্রপারলি ইউজ করার মতো হয়তো লোকবল নেই বা তাদের ট্রেনিং নেই। তো যেই কারণে শুধুমাত্র ওই অ্যাভেলেবেল, আমি কিসে বলছি যে মেশিন আছে কি অ্যাভেলেবেল বলছি, ব্যাপারটা তা না। অনেক সময় কিট থাকে না, বড় বড় হাসপাতালেও দেখা যায় যে এত বেশি রুগী আসছে কিট শেষ হয়ে যাচ্ছে। তো সেখানে অনেকটা অনুমানের উপর ভিত্তিতে, সাধারণত ইমার্জেন্সির ভিত্তিতে প্রাইমারি চিকিৎসাটা দেওয়া হয়, এবং তখন ওই যে 3 দিনের পরীক্ষা অ্যান্টিবডি ওইগুলোর উপর আসলে নির্ভর করতে হয়। এবং আরও একটা হিসাব আছে যে 20 থেকে 30 বছর বয়স যাদের, তারা আসলে অনুপাতে বেশি মারা যাচ্ছে, তাদের তো আসলে বেশি আরও সার্ভাইভ করার কথা। এখানে আমি যে জিনিসটা এখানে উল্লেখ করতে চাই, 20 থেকে 30 বছর, আপনি বয়সের মাপকাঠিটা দেখেন, এই বয়সটাকে আমরা খুব ধরে নিই যে তরুণ, এবং তারা সাধারণত কি করবে, এনার্জেটিক থাকে অনেক বেশি, বাসায় তো আসলে থাকবে না, তারা তো বাইরেই থাকবে। যখন একটা মানুষ সাধারণত 25 পার হয়ে যায় বা 30 পার হয়ে যায়, তার জীবনযাপনে কিছু চেঞ্জ আসে, সে হতে পারে সেটা তার কাজের জন্য হতে পারে, তার পারিবারিক জীবনের জন্য হতে পারে, কিন্তু এই বয়সটা 20 থেকে 30 মোটামুটি একটু ফ্রি সময় পায় মানুষ, যে কারণে অনেক বেশি বাইরে থাকার একটা টেন্ডেন্সি দেখা যায়। একই সাথে আমি বলবো বাইরের এনভায়রনমেন্ট যথেষ্ট স্বাস্থ্যকর না। এখন আমরা আসলে বহু বছর থেকেই একটা জিনিস বারবার আমাদের মাথায় সেট করেছি যে শুধুমাত্র আমরা মনে করি যে ডাবের খোলার মধ্যেই পানি জমে তাতেই এডিস মশা ব্রিডিং করে, ব্যাপারটা ঠিক এখন আর সেরকম না। এখন যে পরিমাণ দাম ডাবের, মানুষ কম্পারেটিভলি ডাব খায় কম, তো সেটার দিক থেকে আমাদের আসলে চিন্তা করতে হবে কি হতে পারে। আমরা এখন প্রসেসড ফুড অনেক বেশি খাই, আমাদের ইয়াং জেনারেশন আরও বেশি খায়, তো ওটার যে প্যাকেজিং হয় প্লাস্টিক বা ইয়ে থেকে, সেগুলো কিন্তু পচনশীল না, খেয়ে আমরা যত্রতত্র ফেলে দিচ্ছি, এটা আমাদের হ্যাবিটের সমস্যা। ওইখানে বৃষ্টি তো চলমান, পানি জমছে, কাজেই ব্রিডিং জায়গা হিসেবে ওই জায়গাগুলো খুবই বেশি। এমন না যে চারপাশে নদী নালা আছে, ব্যাপারটা তা না, লেক কতটুকু আছে বা যেখানে ভরাট হওয়া পানি সেটা তো খুবই কম আরবান এলাকায়, কিন্তু এই যে আমাদের এই হ্যাবিটের জন্য যে সমস্যাগুলো সেখানে আছে। একই সাথে বলবো রাষ্ট্রীয় কিছু ব্যবস্থায় যথেষ্ট ত্রুটি আছে বলে আমি মনে করছি, কারণ প্রপার পরিষ্কার পরিচ্ছন্নতা যে সিস্টেমটা ডেভেলপ করা উচিত ছিল সেটা আসলে হচ্ছে না। মানে আমি যদি মনে করি এটা শহর অঞ্চলে সিটি কর্পোরেশনের দায়িত্ব বা পৌর এলাকায় যাদের অথরিটি আছে তাদের দায়িত্ব, কিন্তু তারা এটা কিন্তু প্রপারলি করছে না, মানে পরিষ্কারটাও তারা রেগুলার করছে না, চাচ্ছেও না, এবং আমরাও এরকম ময়লা করছি, যার ফলে হচ্ছে গিয়ে কি এই আমাদের পরিবেশটা অনেক বেশি নোংরা হওয়ার জন্য এই ব্রিডিং জায়গাগুলো খুবই বেড়ে যাচ্ছে। একটা কথা বলছিলেন ডাবের কথা, অনেক সময় প্রচলিত আছে যে ডেঙ্গু হলে ডাব খেতে হবে, এটা কি আসলে কতটা সত্যি বা মিথ? না, এটা পুরোপুরি ঠিক না। হ্যাঁ, আমরা ডাবের পানি খেতে পারি একটা ফ্লুইড হিসেবে, এবং দিনে 1টা থেকে সর্বোচ্চ 2টো ডাবের পানি আমার মনে হয় যথেষ্ট, কারণ এটা খুবই রিচ ইলেকট্রোলাইট এটাতে থাকে। কিন্তু ডাব তো আসলে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে এখন, কিন্তু যারা আসলে এই এক্সপেন্সটা বিয়ার করতে পারে না, ডাবের অল্টারনেটিভ কি আছে? নর্মাল স্যালাইন, ওআরএস,
এবং ডাব আসলে খাওয়াটা খেতেই হবে ব্যাপারটা সেরকম নয় আসলে। পাবলিক হেলথ ভাষায় বলছে এবং ক্লিনিক্যাল মেডিসিনও সেভাবে প্র্যাকটিস যারা করছে তারাও বলছে ডাব খেতে হবে, ডাব খেলেই আমাদের অনেক বেশি মানে খুবই র্যাপিড চেঞ্জ হবে, ব্যাপারটা না। অতিরিক্ত ডাব খাওয়ার ফলে কিন্তু এরকমও হয় পটাশিয়াম লেভেল অনেক বেড়ে যায়, যেটা আমাদের হার্টের উপর সরাসরি কাজ করে, ফলে এটা হিতে বিপরীত হয়। সুতরাং ওই ডাবের উপর থেকে আমি যে কারণে এই প্রসঙ্গটা আনলাম, আমাদের কিছু মিথ আছে, ভুল ধারণা আছে, ওখান থেকে যদি বেরিয়ে আসা যায়। আর কি মিথ আছে? ডেঙ্গু হলে কখন হাসপাতালে নিতে হবে রোগীকে? আর প্রথমত ডেঙ্গু হলে তো আসলে বাসায় বসে বোঝাটা আসলে মুশকিল, এটা তো আসলে ওভাবে বোঝা যায় না। কারণ ভাইরাল ফিভারের ফিচারগুলো মোটামুটি সবই এক। নর্মাল যদি আমি ভাইরাল ফিভার, যেটা আমরা শুধু ফিভার হিসেবে কনসিডার করছি, সেটার যেরকম আসবে চিকুনগুনিয়ার ওরকম আসবে, ডেঙ্গুরও শুরুতে এভাবে থাকবে। ইভেন আমাদের দেশে জিকার প্রকোপ নেই, কিন্তু যদি আমি জিকার হিস্ট্রিও নেই, দেখা যাবে ভাইরাল ফিভারগুলোর শুরুটা একই রকম হয়। কিন্তু আমি কখন বুঝবো ইমার্জেন্সি? ভেরি রিসেন্ট এই বছর দেখা যাচ্ছে জ্বরের গ্রেডিংটাই চেঞ্জ এসছে। মানে আমরা সাধারণত 103-4 হাই গ্রেড বলতাম, কিন্তু এবছর হাসপাতালের ইমার্জেন্সিগুলোতে 105-6 এটাই নর্মাল। 104 আসলেও আমরা চিন্তা করছি যে তাও ঠিক আছে, 4 পাওয়া গেল, কিন্তু আসলে খুব বেশি ফিভার নিয়ে আসছে 105-6। এবং হাসপাতালের জন্য ভর্তির জন্য খুব ইম্পর্টেন্ট যখন পেশেন্ট একেবারেই মুখে কিছু খেতে পারছে না, কারণ বডিতে যে ইন্টারনাল ড্যামেজ সেটা তো আসলে আটকানোর উপায় নাই। কিন্তু যদি বাইরে থেকেও সে নিতে না পারে, তার মানে বুঝতে হবে তাকে মানে ইমার্জেন্সি বেসিস সাপোর্টদের জন্য হলেও হাসপাতালে নিতে হবে, সেটা ডেঙ্গু না হলেও নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। এই বিষয়গুলো আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না যে কখন হাসপাতালে নিব, তো আপা যেহেতু ক্লিয়ার করে দিলেন। এখন একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে যে ডেঙ্গির মতো একটি রোগের প্রতিকারে আমরা প্রতিবার ব্যর্থ হচ্ছি কেন? আমাদের তো প্রতি বছরই নানান ধরনের কর্মসূচি নেওয়া হয়, সরকারের তরফ থেকে নেওয়া হয়, প্রাইভেট কোম্পানিগুলোর তরফ থেকে নেওয়া হয়, তো তারপরেও আমরা বারবারই ব্যর্থতা আমাদের গ্রাস করে কেন, বা প্রতি বছরই মৃত্যুর হার বাড়ছে কেন? যেহেতু আপনি প্রশ্নটাই করছেন যে সরকারি বেসরকারি বিভিন্ন তরফ থেকে কর্মসূচি নেওয়া হয়, আমাকে আসলে এখানে অ্যাড করতে হচ্ছে, মানে আমি মনে করছি কর্মসূচি নেওয়া আর কর্মসূচিটাকে মাঠে প্রয়োগ করা সফলভাবে দুটো এক জিনিস না। কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে এবং প্রয়োগ করার ক্ষেত্রে একটা ফাঁক থাকে। এখানে অনেক ব্যক্তিগত ইন্টারেস্ট থাকে কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে, কিন্তু প্রয়োগ করার ক্ষেত্রে সেটা থাকে না। তো যখন আমি এটা প্রয়োগ করছি না, শুধুমাত্র নিয়েই ক্ষান্ত দিচ্ছি, কাগজপত্রে নিচ্ছি, এখানে কিছু বড় অঙ্কের বাজেট আসছে, তারপর সেটাকে আমি প্রপারলি চ্যানেলাইজ করছি না, ব্যবহারও করছি না, তো সেখানে আলটিমেটলি ওই কর্মসূচি নেওয়া বা না নেওয়াতে একদম কিছুই আসছে যাচ্ছে না। এবং সত্যি কথা বলতে একজন নাগরিক হিসেবে, নট একজন ফিজিশিয়ান হিসেবে, একজন নাগরিক হিসেবেও আমি মনে করছি যথেষ্ট প্রপার কর্মসূচি প্রয়োগ করা হয় না। যদি আমি শহরাঞ্চলের কথা বলি, মানে একদম ঢাকা শহরের কথা, যে ওষুধগুলো ব্যবহার করা হয়, যে স্প্রে করে দেয়া বা সেখানে কতটুকু ওষুধ থাকে, কোন কোয়ালিটির ওষুধ থাকে, আদৌ ওষুধ থাকে কিনা, সেটা কিন্তু কিছুটা মানুষ হিসেবেও বোঝা যায় যে কতটুকু কাজ করছে। শুধু ধোয়া দেখেই আমরা মনে করছি ওষুধ দিচ্ছে, আসলেও কি তাই কিনা, এই ধরনের কিছু ব্যাপার আছে। আর ওভারঅল বেশ কয়েক মাস বা বেশ মোর দেন 1-1.5 বছর থেকে যেটা দেখা যাচ্ছে যে কর্মসূচিগুলো ঠিকঠাক মতো নেওয়া সম্ভব হচ্ছে না। কারণ এগুলো প্রথমত স্বাস্থ্যের ক্ষেত্রে যারা নেয়, স্বাস্থ্য অধিদপ্তরের পরিস্থিতি অথরিটির পুরোপুরি হাতের বাইরে। আমি যেহেতু সরকারি চাকরি করি না, আমি এটা বলতেই পারি, সরকারি চাকরি করলে আমি এভাবে বলতে পারতাম না। তাদের হাতে আসলে কোনো পাওয়ারই নেই, তারা কিছু মানে তারা জানলেও তাদের আসলে তারা জিম্মি কিছু মানুষজনের হাতে, তারা চাইলেও কিছু করতে পারছে না। সেক্ষেত্রে আমরা নিজের থেকে কি করতে পারি? আমরা কিভাবে এই ধরনের অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি পেতে পারি? নিজেরা কি করতে পারি? সেটা একেবারেই পারিবারিক লেভেলে, ব্যক্তিগত লেভেলে আমাদের সচেতন হওয়া ছাড়া কোনো উপায় নাই। যেরকম আমরা শহরাঞ্চলে কি করতে পারি, যেহেতু আমাদের শহরের তাপমাত্রা অনেক বেড়ে যায়, আমরা খুব গাছ লাগাতে মানে চেষ্টা করি অন্তত বেশিরভাগ মানুষ। তো সেখানে একটা অপশন থাকে, আমরা যদি এই ধরনের কোনো গাছ লাগাই যেখানে পানি থাকে, কিন্তু পানিতে আমরা ধরেন ছোট ছোট মাছ থাকে যেগুলি হচ্ছে গিয়ে মশার লার্ভা খায়, তাতে আমরা গাছ লাগাচ্ছি। এটা খুব বেশি সম্ভব না, হয়তো সব বাড়িতে একটা করে রাখা পসিবল, ছোট পাত্রে বা মাঝারি সাইজের পাত্রে। ওই পানির জন্য ওখানে কিছু লার্ভা থাকতে পারে, যেমন ওই ধরনের মাছগুলো তারা হচ্ছে গিয়ে লার্ভা খেতে পারে। আর যেই লেক আছে
তারপর বেড়িবাঁধ বা এই ধরনের এলাকাগুলো, মানে যেই জায়গাতে পানিটা ড্রেনেজ হয় না মোটামুটি থাকে, সেখানে আমরা আসলে মাছ চাষ করব না, চাষ বলবো না, কিন্তু আমরা বলতে পারি আমরা মাছ ওই ধরনের ছাড়তে পারি। কার্প জাতীয় মাছগুলো খুব ভালো কাজ করে, তেলাপিয়া এই ধরনের ভালো কাজ করে, তারা বেঁচেই থাকে মশার লার্ভাকে। তো ওই জিনিসগুলো আসলে কতটা আসলে পারিবারিক বা একদম সামাজিকভাবে সম্ভব এটা আসলে মানে আমি শিওর নই, কিন্তু এইগুলো স্টেপ নেওয়া যেতে পারে। বিভিন্ন দেশে বায়োলজিক্যাল কন্ট্রোলের একটা বিষয় আছে, যেহেতু বলছিলেন যে মাছ লার্ভা খায়, এছাড়াও বিভিন্ন ছত্রাক ব্যবহার করা হয়, সেটা আসলে কি বাংলাদেশে সম্ভব কিনা? ছত্রাকের মেকানিজমটা আপু আমি আগে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। আর সাধারণত আমরা নিজেরাও কিন্তু খাবার জন্য অনেক সময় অনেক ছত্রাক ব্যবহার, মানে আমরা মাশরুম খাই, কিন্তু অনেক মাশরুমের ভ্যারাইটিতে বেশ কিছু টক্সিন থাকে। তো এই যেই বায়ো মানে এগ্রিকালচার রিলেটেড যে ছত্রাকগুলো ব্যবহার করা হয়, তাদের মেকানিজমটা হচ্ছে তাদের বডির যে ন্যাচারাল টক্সিন, সেইটা তারা ওই মশার যে লার্ভা বা ওই তাদের সংস্পর্শে আসলে তাদের সাইটোপ্লাজমটাকে ড্যামেজ করতে পারে। যখন সাইটোপ্লাজমটা ড্যামেজ হয়ে যাচ্ছে বা তারা ওই টক্সিনটা এতে, তখন এটা ব্রিড হচ্ছে না। তো সেটা ধরেন যেই সব বাসায় মানে সাধারণত অনেক বেশি গাছপালা, মানে বাসায় তো সম্ভব না, যে একটু ঢাকার বাইরে বা শহরের বাইরের দিকে যেখানে একটু গাছপালা থাকে, একটু সবজি চাষ হয়, সেই ধরনের জায়গায় এই ধরনের ছত্রাকগুলো স্বাভাবিকভাবেই গ্রো করতে পারে। কিন্তু আসলে এই জিনিসটা খুব সচেতনভাবে শহরাঞ্চলে করা কতটা প্র্যাকটিক্যাল, এটা আসলে একটু ডিফিকাল্ট, কারণ আমাদের আসলে ওই সময়টা শহরাঞ্চলের মানুষের থাকে না, বা যারা এগ্রিকালচারের সাথে সম্পর্কিত না তাদের ক্ষেত্রে থাকে না। তো ওইটা একটা চ্যালেঞ্জ। কিন্তু ঢাকার বা শহরের বাইরের দিকে একটু মানে সাব আরবান আমরা বলতে পারি, এই ধরনের এলাকায় যারা একটু চাই যে নিজেদের বাসায় একটুখানি গাছপালা থাকলো, নিজেরাই সবজি লাগালাম, ওটা নর্মালি ন্যাচারালি ওখানে ডেভেলপ করে। কিছু কিছু সবজি যেমন বেগুন গাছের আশেপাশে থাকে, বা এই জাতীয় গাছগুলোর ক্রুসিফেরি জাতীয় সবজির আশেপাশে এইগুলো বেশি হয় বলে ধারণা করা হয়। ক্রুসিফেরিটা একটু বাংলায় দর্শকদের জন্য যদি ব্যাখ্যা করেন, যেমন সরিষা গাছ, ক্রুসিফেরি, ফুলকপি, বা বাঁধাকপি, মানে এই ধরনের গোত্রের সবজিগুলো, মানে এটা আসলে মানে আমি বলতে চাচ্ছি একটা জেনারেলাইজ, আমি একটা টার্ম ইউজ করেছি, নট স্পেসিফিক কোনো গাছ, মানে ওই গোত্রের গ্রুপের গাছগুলোর জন্য বেশি। ওকে, এইটা তো গেল আসলে প্রজনন ক্ষেত্র নিয়ন্ত্রণ করা, কিন্তু আমরা আসলে কি ধরনের প্রিকশন ইউজ করতে পারি? যেমন একটু আগে আমি ফেব্রিক রোল-অন ইউজ করছিলাম, এটা তো অল্প সময়ের জন্য, আর কি আছে? মানে ঘুমানোর সময়কার একটা জিনিস, সেটা হয়তো সব সময়ের জন্যই অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে আমরা মশারি ব্যবহার করতে পারি। যদি না কারো এই ধরনের সমস্যা থাকে, যে অনেকের থাকে ক্লস্ট্রোফোবিয়া, যদি কারো না থাকে সে সেটা ব্যবহার করতে পারে। আর একটা জিনিস, আমরা ঘুমানোর সময় দরজা জানলাটা যতটা সম্ভব বন্ধ করে ফ্যান ছেড়ে ঘুমাতে পারি, কারণ আমরা যদিও গরমের জন্য এসি ব্যবহার করি, কিন্তু এসিতে হয় কি বাতাস না থাকাতে মশা যদি কোনো কারণে ঘরে থাকে কামড়াতে বা শরীরে বসে থাকতে পারে। সাধারণত যখন আমরা ফ্যান ব্যবহার করি, ফ্যানের বাতাসে উড়ে যায়, তো সেক্ষেত্রে আমরা ওইটা আমাদের একটু মনিটর করে যদি আমরা ব্যবহার করি, এটা একটা গুড অপশন। আর দরজা জানলা যতটা সম্ভব রোদ পড়ে যাওয়ার পর আমরা বন্ধ করে দিতে পারি, রেগুলার পরিষ্কার রাখতে পারি ঘর, যাতে অন্তত মশা লুকিয়ে থাকতে, বাসার মধ্যে তো আর লার্ভা হওয়ার চান্স নাই, লুকিয়ে যেন না থাকতে পারে, সেই কাজগুলো আমরা করতে পারি। অনেক সময় এসির পানি জমে থাকে, এসির পানি তো আপু বেশিরভাগ সময় এসি যেখানে বাইরের দিকে ইয়ে থাকে সেটা জমে থাকে, সেটা যেন না জমে থাকে। যেটা আমরা এখনকার এসিগুলোতে করা যায়, পাইপগুলো ঝুলিয়ে দেয়, কিন্তু এখন সেটা যে কোথায় যে শেষ হচ্ছে, মানে নিচে কোথাও জমছে কিনা, সেটা যদি প্রত্যেকটা বিল্ডিং অথরিটি একটু মনিটর করতে পারে, তাহলে সেক্ষেত্রে সমাধান পাওয়া যেতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আমি আমার সব ডেঙ্গি নিয়ে যত প্রশ্ন ছিল সব উত্তর পেয়ে গেছি। তারপরেও আপনার যদি শেষ কিছু বলার থাকে, এরপর আমরা শেষ করব। না, বলার এটাই আছে যে আসলে ব্যক্তিগত সচেতনতাটাই হচ্ছে কি সব থেকে বড়। মানে বাংলাদেশে আমরা যারা বাস করি তাদের আসলে যার যার নিরাপত্তা বেশিরভাগ ক্ষেত্রেই তার হাতে, এটা ছাড়া আসলে খুব বেশি কিছু মনে করা যাচ্ছে না। ব্যক্তিগতভাবে যতটুকু প্রিকশন নিয়ে থাকা যায় পারিবারিকভাবে, আর মানে একটু অসচেতন আচরণ সামাজিকভাবে যত অ্যাভয়েড করা যায়, যে এখানে সেখানে ময়লা ফেলে দেওয়ার ব্যাপারটা, এটা আসলে খুব অসুবিধাজনক বলে আমার কাছে মনে হয়। অসংখ্য ধন্যবাদ ডাক্তার তুনাত জিনা শাহরিন। আমার সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আমার মনে হয় আমাদের দর্শকরাও সব প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শক, এগুলো মেনে চললেই আমরা বোধহয় একটু ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। আর
আপনারা কমেন্টে জানাবেন আর কি কি উপায় আপনাদের জানা আছে। সেই অবধি সবাই ভালো থাকুন, কথা বলুন, আমরা চাই কথা চলুক, আলাপ জমুক।